আমার বৌমা তো বেশ গুণবতীও দেখছি, বলতে হবে। আমার বন্ধুর মেয়েটা সব দিক থেকেই পারফেক্ট, মাশাআল্লাহ। পারভিন হেসে দিয়ে বললেন, এখন তো খেতে বসবেন তাই না? জনিরার পাতে পারভিন কিছু খাবার তুলে দিয়েছেন। জনিরা খাবার চোখে দেখতেই তৃপ্তিতে তার চোখ বুজে এলো। সে মাহরিনকে বলল, কি মজা হয়েছে মাহরিন, আমাকে শিখাবে? আমি রান্নায় ভীষণ অপটু। তানভীর পাশ থেকে ফিসফিস করে বলল, শিট, তবে তো রান্নাবান্না আমাকেই শিখতে হবে। জনিরা তানভীরের পায়ে পা দিয়ে চাপ দিল। এতে তানভীর ব্যথায় কিছুটা নড়ে উঠল। সবাই সব খেতে পারলেও তাহমিদের সামনে ক্ষীর আর পরোটা রাখা। তার অন্য কোনো খাবারে হাত দেয়া নিষেধ। তাহমিদ এতে করে মাহরিনের দিকে তাকিয়ে বলল, আমি ক্ষীর খাই না, কিন্তু আজ থেকে খাবেন? সত্যিই খাই না। এই পুরো বাটি আপনি একা শেষ করবেন, আর বাকি খাবার সেসব অন্যদের জন্য। এটা অন্যায়। ডাক্তারদের সব খেতে হয়, কিন্তু এটা তো হেলদি না, সুগার বেশি। তবুও খাবেন। তুমি কি খাবার দিয়ে আমাকে টর্চার করতে চাচ্ছ? কেন? আপনি তো বলতেন আমাকে বিয়ে করা মানে অ্যাডভেঞ্চার। তবে তাহমিদ এতক্ষণে মাহরিনের চাল বুঝতে পারল। সে কি যেন ভেবে হাসি মুখে বলল, তুমি বিষ ছাড়া যা দিবে হাসতে হাসতে খেয়ে নেব। বিষ দিলে কি হবে? শেষ অবধি তোমার হাতে হাত রেখে অ্যাডভেঞ্চার অনুভব করতে হবে না। এত দ্রুত আল্লাহর প্রিয় হতে চাচ্ছি না। বলেই তাহমিদ ক্ষীর 1 চামচ 2 চামচ করে খেতে লাগলো। বাকি সবাই খাওয়া ভুলে অবাক হয়ে তাহমিদের খাওয়া দেখছে। যাকে কখনই ক্ষীর গেলানো যায়নি, যে ক্ষীরের নামটা শুনতে পারত না, সে কিনা গপ গপ করে ক্ষীর খাচ্ছে। এ কি আমূল পরিবর্তন! বাকিরা নির্বাক হলেও তানভীর তার স্বভাবতই মুখ খুলল, ভাই আমার, তুই না ক্ষীর পছন্দ করতি না? তবে পারভিন বললেন, মাহরিনের পছন্দ। ওহো, হাজব্যান্ড ম্যাটেরিয়াল। আচ্ছা ভাই, আসলে কি বিয়ে করলে ছেলেরা এভাবে বদলে যায়? তারেক সাহেব খেতে খেতে বললেন, তোকে মনে হচ্ছে শীঘ্রই বিয়ে দেয়া লাগবে। কথায় কথায় যে হারে বিয়ে বিয়ে করিস, হাড়ি ভাঙ্গার আগে শুভ কাজ সারতে হবে। তো দিয়ে দাও ভাই, আমার থেকে 3 মিনিটের বড় হয়ে বিবাহিত হতে পারলে। আমি 3 মিনিটের ছোট হয়ে কেন পারবো না? জনিরার খাবার গলায় আটকে যায়, যার ফলস্বরূপ সে বিষম খায়। মাহারিন ওদের ব্যাপারটা জানে বিধায় ঠোঁট চেপে হাসল। সে মুগ্ধ হয় তাহমিদের কাণ্ডে। ছেলেটা কি বদ, তার এক কথাতেই অপছন্দের খাবার খেয়ে নিচ্ছে। না, এতটা টর্চারও করা যায় না। এজন্য মাহারিন ক্লোনিস হাতে অন্য প্লেটে পোলাও, কালো ভুনা এবং টিকা কাবাব তুলে দেয়। পারভিনের দিকে তাকাতেই পারভিন চোখের ইশারায় তাহমিদকে খাইয়ে দিতে বলল। মাহরিন তাই হাত ধুয়ে এসে তাহমিদের পাশের চেয়ার টেনে বসল। অতঃপর মিনমিন করে বলল, আর খেতে হবে না ক্ষীর। আমি ক্ষীরের স্বাদ জানি না, তবে তোমার বানানো ক্ষীর খেয়ে মনে হলো দারুণ কিছু খাচ্ছি। তাহমিদের এহেম প্রশংসায় তানভীর শীষ বাজিয়ে উঠল। মাহরিন এতে লজ্জা পেয়ে বলল, আর খেতে হবে না, আসেন আমি খাইয়ে দিচ্ছি। আর বাম হাতে খেতে হবে না। তাহমিদ তৎক্ষণাৎ হাতের চামচটা নামিয়ে ফেলল। মাহরিন তাকে খাইয়ে দিলে তার ভীষণ শান্তি অনুভব হয়। মাঝে মধ্যে আকিবকে ধন্যবাদ দিতে ইচ্ছে হয়, ওর জন্যই তো তার হাতটা ভেঙেছিল ভাগ্যিস। তানভীর ভাই ভাবিকে দেখছে। জনির ওদের থেকে নজর সরিয়ে তানভীরের দিকে তাকালো। তানভীরকে দেখে সে হালকা হাসল। এরা 2 ভাই একই। না জানি তানভীর তার বউকে কিভাবে ট্রিট করবে। ভাবতেই জনিরার মনটা খারাপ হয়ে যায়। সে মন খারাপের ভারে সেদিন বিকেলে যে বের হলো, আর বাড়িতে আসলো না। এ বাড়িতে মাহরিন ভেবেছিল তাহমিদ সব সুন্দরভাবে মেনে নিয়েছে, কিন্তু সব কি আদৌ এত সোজা? সন্ধ্যার পর তাহমিদ নিজ হাতে রেঁধে আনলো গরম ভাত আর করলা ভাজি। করলা মাহরিন খাবে কি? গন্ধ শুকলেই তার বমি পায়। সেখানে তাহমিদ তো রাঁধতে পারে না, তেতো করলা আরও বিশ্রী হবে নিশ্চয়ই। মাহরিন তাহমিদের হাতে এই বিশ্রী জিনিস দেখে থতমত খেয়ে গেল। এসব কি? কেন? করলা ভাজি? আমি তো করলা দেখতেই পারি না, খাবো কি? ভাতটাও ভর্তা ভর্তা হয়ে গেছে। সমস্যা কি? এত ভালোবেসে রাঁধলাম তোমার জন্য, ভাতের ভর্তাই দেখলে? ভালোবাসাটা দেখলে না? তাহমিদের ইনোসেন্ট মুখটার পেছনে যে কঠিন শয়তান লুকোনো, তা মাহরিন হারে হারে টের পেল। মাহরিন হালকা ঢোক গিলে বলল, আপনাকে আমি ক্ষীর খাইয়েছি বলে আপনি আমার সাথে এমন করতে পারবেন? আমার রান্না তো মজাই ছিল। যান, আমি ট্রেন্ড ফলো করছি।
অপছন্দের খাবার ভালোবেসে খেয়ে নেওয়ার ট্রেন্ড, এই ট্রেন্ড তুমি চালু করেছ। তোমাকে কি করে এ থেকে বঞ্চিত করি বলো তো বউ? মাহরিন বুঝল তার চাল তার উপরে এসে জঘন্যভাবে পড়েছে। তবু সে খাবে না মানে খাবে না। কিন্তু তাহমিদ কি সোনার পাত্র? সে জোর করে মাহরিনকে 1 চামচ খাওয়াতেই মাহরিন বমি আসার উপক্রম। সে তাহমিদকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তাহমিদ ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে বলল, তোমাকে তো ছুইলামই না আমি, এত দ্রুত প্রেগনেন্ট হলে কি করে? ভেতর থেকে মাহরিনের ধমক শোনা যায়, চুপ করেন বজ্জাত লোক। সেন্ট মার্টিনে আজ তাহমিদদের প্রথম দিন। কটেজ অব্দি আসতে ভাঙা রাস্তায় বাজে ঝাঁকুনি পোহাতে হয়েছে। ঝাঁকুনির জ্বালায় মাহরিন বাম হাতের কনুইতে ব্যথা পেয়েছে। এই কষ্টটা লাঘব হয়েছে অবশ্য কটেজে পৌঁছে। রং বেরঙের নানান গাছগাছালির মাঝে অত্যন্ত সুন্দর কারুকার্যে গড়া প্রতিটি কটেজ। যেহেতু তারা কাপল, তাই কাপল কটেজেই বুক করা ছিল। এই নিরিবিলি অঞ্চলে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। নিঃসন্দেহে সমুদ্র এখান থেকে বেশি দূরে নয়। 2:30 নাগাদ চেক ইন করে তারা নিজেদের রুমে পৌঁছে যায়। রুমে এসে দেখে বিছানা গোলাপ ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। ফুলের পাপড়ি লাভ শেপের ওপর 2টো তোয়াল দিয়ে হাঁস বানিয়েছে। এ দেখে তাহমিদের মুখে দুষ্টু হাসি ফোটে। তা দেখে মাহরিন তৎক্ষণাৎ একটা হাঁসকে দ্রুত তোয়াল বানিয়ে মুখ মুছতে থাকে। মিনমিন করে বলল, উফ কি গরম। তাহমিদ হেসে দিয়ে বলল, না বোঝার ঢং ধরিও না, এখন যাও ফ্রেশ হয়ে নাও। মাহরিন দ্রুত তাই করল। ভীষণ ক্ষুধা লেগেছে তার। দুজনে ফ্রেশ হয়েই তাদের কটেজ থেকে বেরিয়ে রিসোর্টের লাউঞ্জের দিকে গেল। সেখানে তাদের দুপুরের খাবার প্রস্তুত করে রাখা। ওদের আগে থেকে মেনু লাঞ্চ এখানে করবে কিনা বলে দেওয়া হয় মিনিমাম এখানে আসার আগে, নয়তো সাথে সাথে বললে ওরা ব্যবস্থা নেয় না। এখানকার বেশিরভাগ রিসোর্টেরই এই নিয়ম। তাহমিদ মাহরিনের ইচ্ছেতে ভাত, কয়েক পদের ভর্তা, ডাল আর রূপচাঁদা মাছ রেখেছিল। আর ড্রিঙ্কসে রেখেছিল অরেঞ্জ জুস, চা আর পানি। ওরা বসতেই খাবার পরিবেশন করতে সময় লাগেনি। তাহমিদ ভর্তার দিকে তাকিয়ে বলল, তানভীর বলেছিল ওদের রান্না খুব সুস্বাদু হয়, এজন্য ভাবলাম আজকে এখানে লাঞ্চ ডিনার সেরে নেব, রাতে সিফুড খাবো, কি বলো? তানভীরের কথা বলতে না বলতেই তানভীরের কল এলো। তাহমিদ কল রিসিভ করতেই তানভীর ইডিয়েট মার্কা হাসি দিয়ে বলল, কি ভাই পৌঁছে গেছিস? হ্যাঁ, সবে খেতে বসলাম। ওদের এখানেই ডিনারের কথা বলে দিবি। তারপর রুম কেমন ছিল? ভালো। ভালো? তানভীর সুর টেনে বলল, শাট আপ, কল কাট। ঠিক আছে, করলাম না ডিস্টার্ব। হ্যাপি জার্নি। তাড়াতাড়ি চাচ্ছু বানা। আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে দেব। আমার মেয়ের শাশুড়ি ভাবির মতো সুইট মানুষই হবে। কোনো জল্লাদ বেডির ছেলের কাছে আমার মেয়ে দেব না। তাহমিদ মাহরিনের দিকে তাকে মিনমিন করে বলল, তোর ভাবি এমনিতেই জল্লাদ। মাহরিন ভুরু কুচকে বলল, কিছু বললেন? তাহমিদ একগাল হেসে না বোধক মাথা নাড়ায়। এরপর তানভীরের উদ্দেশ্যে বলল, আগে তোর নিজের বিয়ে পাকা কর, এরপর ছেলেমেয়ের প্ল্যান করিস। ওদিকে জনিরাকে পটানোর খবর নাই, সে আমার সাথে নাটকের কথা বলে। পটে তো গেছেই, আর নতুন কি? পটে গেছে? ওয়ান্ডারফুল। এখন ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ, পটে যাওয়া পাখিকে কেউ উড়াল দিয়ে নিয়ে গেল নাকি। তানভীর কিছু জিজ্ঞেস করার আগেই তাহমিদ খট করে কল কেটে দিল। মাহরিন তাহমিদের কথা শুনে বললেন, জনিরা আপুকে নিয়ে কি বললেন? জনিরাকে মামারা বিয়ে দিতে চাচ্ছে, সেটাই বোঝালাম তানভীরকে। এবার অন্তত এই মূর্খটা আমাদের প্রাইভেসি দিবে, জায়গা মতো তীর ছুঁড়েছি বলেই তাহমিদ চোখ টিপে দেয়। মাহরিন বিষম খেলো। তাহমিদ মুখে হাত দিয়ে হেসে বলল, খাও তো তুমি, এখনই বিষম খেলে হয় নাকি? তুমি না সাহসী মেয়ে, আমাকে ভয় কেন পাচ্ছ? খাওয়া দাওয়া সেরে ওরা চলে গেল সমুদ্র উপভোগ করতে। রিসোর্টের ভেতর দিয়ে বিচে যাওয়া যায়, শুধু মিনিট 5 হাঁটতে হয়। মাহরিন মুগ্ধ চোখে চারপাশ দেখছে শুধু। সে কক্সবাজার আসলো, কখনো সেন্ট মার্টিন আসেনি। ভাগ্যক্রমে এবার আসলেও এসেছে শুধু তাহমিদের সঙ্গে। তাহমিদ তার হাত আগলে নেয় নিজের হাতে। মাহরিন তাকাতেই তাহমিদ বলল, বাচ্চা মানুষ তুমি, যদি হারিয়ে যাও? বউকে তো আর হারাতে পারি না। মাহরিন মুখে কিছু না বললেও অন্যদিকে ফিরে মুচকি হাসল। আজকে নীল আকাশে সাদা মেঘের পাশে মেঘলাটে ভাবও রয়েছে। তার উপর এই বিচের দূর দূরান্তে কেউ নেই। মাহরিনের চোখ জুড়িয়ে যাচ্ছে এই অপার সৌন্দর্য দেখে। নীল আকাশ আর নীল সমুদ্র অদূরে একসাথে মিশেছে।
সঙ্গে ঠান্ডা শীতল বাতাস তাদের ছুঁয়ে যাচ্ছে। আহা, আল্লাহর সৃষ্টি কত নিখুঁত, কত সুন্দর। তাহমিদ আচমকা মাহরিনের কোমর টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করল। মাহরিন চমকে গেলে তাহমিদ বলল, পরনারীর মতো এত দূরে দূরে থাকো কেন? একসাথে সমুদ্র উপভোগ করতে না পারলে মজা আছে? আপনার হাতের প্লাস্টার খোলাই উচিত হয়নি। আচ্ছা তাই বলেই তাহমিদ আচমকা তাকে পাজা কোলে তুলে নেয়। মাহরিন ভয়ে আর্তনাদ করে ওঠে। তাহমিদ হো হো করে হেসে দিয়ে বলল, আহা বউ, আমি তো। কেউ তোমাকে তুলে নিয়ে যায়নি। নামান আমাকে, এখনই নামান। কেন? ফেলে দেবো ভাবছ? আপনাকে দিয়ে সব সম্ভব। হানিমুনে এসে বউকে কোল থেকে ফেলে দিলে আমার বিরাট বদনাম হবে। তোমাকে ফেলবো না। তাদের এই মধুর সময়টা বেশিক্ষণ টিকল না। আচমকা আকাশের রং বদলে যায়। কাছে কোথাও মেঘের গর্জন কানে আসে। ঝড়ের মতো হয়ে যায় চারপাশ। অল্প করে স্রোত তোলা সমুদ্র হঠাৎই কেমন ভয়ঙ্কর স্রোত তোলা শুরু করেছে। সেসব দেখে মাহরিন ভয়তুর গলায় বলল, ঝড় নামবে হয়তো, চলুন এখান থেকে। তবে খুশি দেখালো তাহমিদকে বৃষ্টির মাঝেই সমুদ্রের আসল মজা। এজন্য সে শেষ বাজিয়ে উঠল। মাহরিন বলল, প্লিজ চলেন এখান থেকে। কেন যাব? কত রোমান্টিক ওয়েদার। এই ওয়েদার তো তোমার আমার জন্যই। বলে তাহমিদ চুমু খেলো। মাহরিন তার বুকে থাবা বসিয়ে দিয়ে বলল, অসভ্য, তোমার জন্যই। ওরা বেশিক্ষণ থাকে না সেখানে। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে কটেজে ফিরে আসে। ওরা ফিরতেই ঝপঝপিয়ে বৃষ্টি নামলো। তাহমিদের মাথা ভিজেছে দেখে মাহরিন নিজেই তোয়াল দিয়ে তার মাথা মুছে দেয়। তাহমিদ তা দেখে মুচকি হেসে বলল, পরিপূর্ণ বউ বউ লাগছে তোমায়। বাজে বকা বন্ধ করুন, মাথা ভিজে এসেছে, সে খেলা আছে। ঝাড়িয়ে দাও আবার যত্ন নাও। তোমার এত রূপ কেন বলো তো? মেয়েদের অনেক রূপ থাকে, তারা ভালোবাসতেও জানে, আবার ক্ষেত্র বিশেষে বিসর্জনও দিতে পারে। তুমি তবে এখন কোন লিস্টে আছো? কোনোটাতেই না। মিথ্যে। আপনাকে মিথ্যে বলতে যেন ঠেকা পড়েছে আমার। দুপুরটা আচমকা বৃষ্টির তোপে রাতের মতো হয়ে গেছে। কটেজের টিনে মুষলধারে বৃষ্টির প্রতিটা ফোঁটার ঝমঝম শব্দ শোনা যাচ্ছে। সাথে মেঘ ডাকছে প্রচুর। ইলেকট্রিসিটি বৃষ্টির সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছে। রিসোর্টের ওরা চেয়েও কোনোরকম জেনারেটর চালাতে পারেনি। জেনারেটরে নাকি কি সমস্যা দেখা দিয়েছে। তাই বলা যায় রুমটাও অন্ধকার, তবে শীতল। রিসোর্টের ম্যানেজার তাহমিদকে কল করে বেশ কয়েকবার সরি জানিয়েছে। তবে এসবে তাহমিদের বিন্দুমাত্র সমস্যা হচ্ছে না, বরং সব কিছু মিলিয়ে তার বেশ দারুণ অনুভূতি হচ্ছে। মাহরিন তখন তাদের বারান্দার কাছের দরজাটা খুলে দাঁড়িয়ে সে বেশ মন দিয়ে বৃষ্টি দেখছে। সেন্ট মার্টিনে এসে এত সুন্দর বৃষ্টির অভিজ্ঞতা পাবে সে ভাবতে পারেনি। একটু পরপর হাত বাড়িয়ে বৃষ্টি ছুতেও কার্পণ্য করছে না সে। আকস্মিক তাহমিদ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তাহমিদের হাত জোড়া তার পেটে বিচরণ করছে। মাহরিন চমকে যায়। সঙ্গে সঙ্গে তার সমস্ত দেহ কেমন শিউরে ওঠে। তাহমিদের ভারী নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে, যার ফলে মাহরিন আরও নেতিয়ে যাচ্ছে। সে তাহমিদকে দূরে ঠেলে দিতে গিয়েও পারল না। তাহমিদ অস্বাভাবিক শীতল ঘোর লাগা কণ্ঠে বলল, আজকের বৃষ্টিটা তোমার মতোই সুন্দর মাহরিন। তাহমিদ মাহরিনের গলায় চুমু খেলো। মাহরিনের নিঃশ্বাস ভারী হয়ে আসে। তাহমিদ নিজের খোঁচা খোঁচা দাড়িতে ভরপুর গাল মাহরিনের গালে ঘষতে মাহরিন নড়ে উঠল। তা দেখে তাহমিদ হাসল, বলল, জানো, তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন মনে হচ্ছিল তুমি সেই মেয়ে যার নামে আমার হৃদয় বুকড হয়ে গেছে। এই বুকিং আর কোনো ক্রমেই ক্যান্সেল করা সম্ভব নয়। সারা জীবনের জন্য এই হৃদয় একটা নামই গেঁথে গেছে, সে হলো মাহরিন। বউ, আল্লাহর পরিকল্পনা এত সুন্দর কি করে হলো বলো তো? মাহরিন কিছু বলতে পারল না, শুধু চোখ বুজে তাহমিদের সমস্ত কথা অনুভব করছে। সঙ্গে অনুভব করছে তাহমিদের গাঢ় স্পর্শ। তাহমিদ আবারও মাহরিনের ঘাড়ে গলায় চুমু দিল, অতঃপর কানে ঠোঁট ছুঁয়ে বলল, মে আই। তাহমিদের কথাকে তানভীর বিশেষ গুরুত্ব দেয়নি। এর মাঝে তার একটা ট্যুরের ডাক পড়ল, ছোটোখাটো ট্যুর সীতাকুণ্ডে। এজন্য সে নিজের রিফ্রেশমেন্টের জন্য ঘুরে এলো সেখান থেকে। এমনিতেও এতদিন বাড়িতে থেকে তার একঘেয়েমি চলে এসেছে। যাওয়ার আগে অবশ্য জনিরার থেকে জোর করে সময় আবদার করেছে। তার একসাথে বসে রেস্টুরেন্টে খেয়েছিল। জনিরা বিরক্ত মুখ দেখতে দেখতে এখন তার বিরক্ত মুখটাই তার সবচেয়ে প্রিয় হয়ে গিয়েছে। তাই তো এবারও জনিরাকে প্রচণ্ড রকম খেপিয়ে দিয়ে সে একদিন দিব্যি ঘুরেছে। এভাবে মাসখানেক পেরিয়ে যায়।
একই মাসে তানভীর 3টে ট্যুর দিয়েছে মায়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও। আরেকটা ট্যুরের প্ল্যান চলছিল তার। সে নিয়ে ভাবতে ভাবতে লিভিং রুমে আসতেই শুনতে পায় পারভিন তার বড় ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছে। তাদের পরিষ্কার স্পষ্ট কথাবার্তা তানভীরের কান অবধি পৌঁছাতে বেশি বেগ পেতে হলো না। পারভিন তানভীরের জন্য মেয়ে দেখছেন যা তানভীর টেরও পায়নি। আরেকটা দুঃসংবাদ হচ্ছে জনিরের জন্য ছেলে দেখেছে মামারা। মোটামুটি সেই ছেলের সাথেই জনিরের বিয়ে ঠিক। এই কথা শুনে তানভীরের মাথা ঠিক থাকবে না স্বাভাবিক। সে তৎক্ষণাৎ গিয়ে মায়ের থেকে মোবাইল কেড়ে নেয়। মাকে কিছু বলতে না দিয়ে তেজি গলায় বলল, আমি জনিরাকে ভালোবাসি, আমি জনিরাকে বিয়ে করব। তাই জনিরাকে অন্য কোথাও বিয়ে দেবার কথা স্বপ্ন চিন্তা করবেন না। জনিরা শুধুই আমার মামা বলে মায়ের হাত ফোন দিয়ে সে লম্বা লম্বা পা ফেলে চলে যায়। তানভীরের আচমকা আগমন, আচমকা এতগুলো কথা বলে আবার চলে যাওয়া, সবটাই ভাই বোনের মাথার উপর দিয়ে গেল। মামা তো হতভম্ব হয়ে জিজ্ঞেস করে বসলেন, এটা তাহমিদ ছিল নাকি তানভীর? এরকম হতবুদ্ধি মুহূর্তে দূর থেকে মাহারিন হেসে ফেলল। তাহিয়া কোত্থেকে এসে মায়ের পাশে বসতেই পারভিন রাগ দেখালেন। তানভীরটার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কী সব বলে গেল? তাহিয়া এতদিনে বেশ বড় হয়ে গিয়েছে। পারভিনও মেয়েকে ছোট বলে ট্রিট করেননি। পারিবারিক সমস্ত বিষয়ে মেয়ে তার বন্ধু। মেয়ের সাথে তিনি সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করেন যাতে মেয়ে কখনোই তার সামনে আনকমফোর্ট ফিল না করে। তাহিয়াতে নিজ স্বভাবেই বলল, এটা সত্যি মা, ভাইয়া আসলেই জনির আপুকে পছন্দ করে। হাসপাতালে তো ভাইয়া আর আপু ফেমাস জুটি। ভাইয়া 2 বছর ধরে আপুকে পছন্দ করে, কিন্তু আপু তাকে এড়িয়ে চলে। তানভীর হাসপাতালে এসে দেখতে পায় ক্যান্টিনে জনিরা এক অচেনা লোকের সাথে বসা, আর জনিরাও তার সাথে বেশ হেসে হেসে কথা বলছে। তানভীর মায়েদের কল থেকেই জানতে পেরেছে জনিরার সাথে সেই ছেলে আজ দেখা করবে। তার কথাই ঠিক হলো। তানভীর গরম মেজাজ নিয়ে আচমকা চেয়ার টেনে জনিরার পাশে গিয়ে বসল। এতে জনিরা এবং আগন্তুক দুজনেই চমকে যায়। তানভীর সেসব বিন্দুমাত্র তোয়াক্কা না করে সামনের লোকটার উদ্দেশ্যে বলল, হু আর ইউ? আমার হবু বউয়ের সাথে হেসে হেসে কথা বলার পারমিশন আপনাকে কে দিয়েছে? লোকটা অবাক হয়, কপালে ভাঁজ ফেলে বলল, এক্সকিউজ মি? কিসের এক্সকিউজ মি? নিজের ভুঁড়ি দেখছিস বেটা? এই ভুঁড়ি নিয়ে কোচিমে বিয়ে করার সাজ জাগছে তোর? এক্ষুনি ফুটা বুইরা। আমার জনের আশেপাশে যদি তোকে কখনো দেখেছি, তোর ভুঁড়ি খুলে ফুটবল খেলবো আমি। বিদায় হ। জনিরা জোরে চিমটি কাটল তানভীরকে। রেগে ধমক দিয়ে বলল, পাগল হয়েছে তুমি? উনি আমার পেশেন্টের হাজব্যান্ড। তুমি কোন সাহসে এভাবে বলছো তাকে? সব কিছু তোমার কাছে তামাশা মনে হয়? সো সরি। তানভীর মুখ থতমত করে সরি বলল, তবে লোকটা হেসে উড়িয়ে দিলেন। বেশ মজার মানুষ তিনি তার আরও 2 বাচ্চার সাথে পরিচয় করিয়ে দিলেন। ওদের একজনের বয়স 12, একজনের বয়স 9। তানভীর বেশ লজ্জিত হয় নিজের কর্মকাণ্ডে। তবে জনিরা আজ ভয়াবহ রকম রেগে আছে। সে তানভীরের কোনো কথাই শুনতে চাইছে না। তানভীর তার হাত ধরতে নিলে জনিরা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি পেয়েছো কি তুমি সব? তোমার বাবার টাকার পুতুল? এত যে বিয়ে বিয়ে করো তুমি, নিজে আজ অবধি কয় টাকা ইনকাম করেছ? বিয়ে করে বউকে খাবে কি তুমি? মানুষের আত্মসম্মান বোধ থাকে তানভীর, যা তুমি খুইয়ে বসেছ। কোন মুখে আবার তুমি আমাকে বিয়ে করার স্বপ্ন দেখো? বাবার হোটেলে খেতে খেতে এখন সব কিছু এতই সহজ হয়ে গেছে। এখনই আমার সামনে থেকে দূর হও তুমি, আর কখনো নিজের মুখ দেখাবে না। বলে জনিরা চোখে জল নিয়ে বুকে হাত চেপে ছুটে চলে যায়। সে টেরও পায় না তানভীর কতটা আহত হয়ে তার পানে চেয়ে আছে। জনিরাও আজ নিজ বুকে পাথর চেপে তাকে কথা শুনিয়েছে। চলে যাক তানভীর তার থেকে বহু দূরে। তানভীরের মতো শুকতারাদের সবসময় ভালো থাকতে হয়। তাদের জীবন সবসময় রঙিন হবে, তার মতো বেরং নয়। জনিরার কথাগুলো তানভীরের ওপর বেশ প্রভাব ফেলে। সে নিজের ট্রাভেল এজেন্সির পাশাপাশি এখন বাবার বিজনেসও যোগ দিয়েছে। যতটা সম্ভব বাবাকে সাহায্য করছে সে। এতে তারেক সাহেব ভীষণ সন্তুষ্ট ছেলের প্রতি। এত বছর ছেলেকে কত মানানোর চেষ্টা করেছে, অথচ ছেলে মানতেই চায়নি এখানে আসার জন্য। কিছু তো হয়েছে যার জন্য তার ছেলে এত বড় সিদ্ধান্ত নিয়েছে। তবুও তারেক সাহেব সব ভুলে ছেলের সঙ্গ দিচ্ছেন। এখন তার 2 ছেলেই সমান পরিশ্রমী। তানভীর আগে থেকে যে অনেকটা চুপসে গিয়েছে তা যেন কেউ টের পায়নি। হয়তোবা টের পেয়েছে, তবে সচরাচর তা কেউ প্রকাশ করছে না। তানভীর ক্রমশই কেমন খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। তাদের মাঝে তাহমিদ তার সাথে একান্তে বসল। ভাইকে সঙ্গ দিয়ে বলল, এই কাজ করে আর কতদিন?
তানভীর যথেষ্ট সিরিয়াস ভঙ্গিতে বলল, যতদিন না যোগ্য হচ্ছি। তানভীর, তুই না সত্যি মাথা মোটা। তা কেন মনে হলো? জনিরা তোকে ওর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ওগুলো বলেছে। তা কি তুই বুঝতে পারছিস না? এতটা মাথা মোটা নই যে বুঝতে পারবো না। আমি এত দ্রুত জনির পিছু ছাড়বো ভাবলি কি করে? তাহলে এই পরিবর্তন কতটা হয়েছে বলতে পারবো না, তবে নিজেকে এমনভাবে গড়ে তুলব যাতে দ্বিতীয়বার সেসব কথা জনিরা মুখেও না আনে। আমি অফিসিয়ালি তার বাড়িতে প্রস্তাব পাঠাবো, বাবা মায়ের হাত ধরেই। তাহমিদ হাসল। তানভীরও জানে না তার অজানাতেই এই পরিবারে কত কি ঘটে যাচ্ছে। জানার কথাও নয় অবশ্য, কেউ চায়ও না তানভীর কিছু জানুক। তাহমিদ হেসে বলল, কাজ ছাড়, এবার অন্তত কোথাও গিয়ে ঘুরে আয়। কয়েক মাস তো এখানেই পড়ে রইলি। তানভীর ল্যাপটপে মুখ গুজে বলল, দেখি প্ল্যান আছে। সেন্ট মার্টিন যেতে পারি। সেন্ট মার্টিন আমার মন খারাপের মেডিসিন। ওখানে আমার সমস্ত দুঃখ ভাসিয়ে আসবো। তানভীর সেন্ট মার্টিন যেতেই তাদের বাড়িতে সুসংবাদ এলো, বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে। এ নিয়ে দুই বাড়ির যেন আচমকা ঈদ লেগেছে। খবর পেতে মোর্শেদ সাহেব তার পুরো পরিবার নিয়ে কত শত মিষ্টি নিয়ে এলেন। মাহরিন তখনও কোনো এক ঘরে আটকে। সে এখনও বিশ্বাস করতে পারছে না তার মধ্যে আরও একজনের অস্তিত্ব আছে। তারেক সাহেব তো অত্যন্ত খুশিতে বেয়াইকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বললেন, মিষ্টি আপনি কেন আনলেন বেয়াই মশাই? মিষ্টি তো আমার নিয়ে যাওয়ার কথা। আরে একজন মিষ্টি আনলেই হলো। আমি আবার নানা হবার খুশিতে সব নিয়ম ভুলে গেছি। মাহরিন দূরে বসে সবার আনন্দ দেখছে, তার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। বিশেষ করে তাহমিদ, সে তো বাবা হওয়ার খুশিতে কী থেকে কী করবে ভেবেই পাচ্ছে না। সকাল থেকে পাগলামি দেখেই যাচ্ছে তার। মাহরিনের মা মেয়ের পাশে বসা। বর্ষা, তুলিও মাহরিনের সাথে নানান গল্প করছে বাবুকে নিয়ে। মাহরিন আনমনে নিজের পেটে হাত রেখে বিড়বিড় করে বলল, তোর আসার খবর যে এত আনন্দের হবে তা তো জানতাম না। তুই শুধু আমার খুশি নস, দুটি পরিবারের খুশি হতে চলেছিস। তানভীর তো সেন্ট মার্টিন থেকে কল করেছে। সে চেঁচিয়ে বলছে, ড্যাম ব্রো, আমি আগে জানলে কখনই সেন্ট মার্টিন আসতাম না। আমি চাচ্ছু হব। তোর বাচ্চা তোকে আর আমাকে দেখে কনফিউজড হবে যে কে বাবা। হা হা হা, আমার যে তর্স হইছে না। আমি দুদিনের মধ্যে আসছি। রাতে তাহমিদ মাহরিনকে জড়িয়ে ধরে বসে আছে। সে উচ্ছ্বাসে মাহরিনকে অত্যন্ত যত্ন করেছে সারাদিন। মাহরিন নীরবে সে সমস্ত যত্নের মজা নিয়েছে। তাহমিদ আক্ষেপ করে বলল, আমার বাচ্চার মা হয়ে যাচ্ছ, অথচ এখনও ভালোবাসি মুখ ফুটে বললে না কেন? না বললে কি হবে? আমার বুঝি শুনতে ইচ্ছে করে না? আপনার এই ইচ্ছে রাখার কোনো শখ নেই আমার। থাক, বলতে হবে না আমাকে। আমি তো আর বাচ্চা নই যে নিজ দায়িত্বে বুঝতে পারবো না। তাই তা কি বুঝলেন? এই ধরো, তুমি আমাকে কতটা ভালোবাসো তা অনুভব করতে পারি। আমার জন্য রাতে না ঘুমিয়ে অপেক্ষা করো। আমি আসলে একসাথে খাবার খাও। আমাকে বিরক্তি দেখালেও আমার পছন্দের খাবারগুলো তুমি পছন্দ করো। আমার পছন্দের রঙেই সবসময় নিজেকে রাঙাও। ক্ষেত্র বিশেষে ফুল কিনে না আনলেও অভিমান করো। অভিমান না ভাঙালে আরও গাল ফুলাও। তুমি বলো আর কত উদাহরণ চাও? মাহরিন লজ্জা পেল, লজ্জায় মুখ লুকালো তাহমিদের বুকে। তাহমিদ হেসে বলল, এই দেখো, এই যে লজ্জা পাচ্ছ, এটাও আমাকে ভালোবাসার প্রমাণ। যাও, তোমার হ্যাঁ আমি বলে দিচ্ছি, ভালোবাসি তোমায় মায়া। মায়াকে? তাহমিদ হো হো করে হেসে দিয়ে বলল, অবশ্যই তুমি আমার বউ। তুমি পুরো মানুষটাই মায়া মায়া, আর মানুষ গভীর মায়া না জানালে ভালোবাসবি কি করে শুনি? একদিন পরেই জনিরা তানভীরকে কল করলো। তানভীর তখন লঞ্চে উঠেছে কক্সবাজার আসার উদ্দেশ্যে। তানভীর এতদিন পর জনিরার কল পেয়ে চমকালেও নিজেকে সামলে নেয়। কল রিসিভ করে ভারিক্কি গলায় বলল, বলো কেমন আছো? ভালো, আপনি? আমিও ভালো। কোথায় আছো? কোথায় আছি তা জেনে কি করবেন? আমি তো আপনার কেউ নই। তোমাকে বলেছি না সোজা প্রশ্ন করলে সোজা উত্তর দিবে। আবারও তেরামি দেখাচ্ছ কেন? আমার কথা বলার স্টাইলে এমন। আপনার জন্য বদলাতে যাব কেন? জনিরা ভীষণ রেগে গেল, তবে বিশেষ কিছু বলল না। নিজেকে সামলে বলল, সেন্ট মার্টিন থেকে কবে ফিরছ? কেন, আমাকে মিস করছেন? না। তবে আপনি জানি কি করবেন? খুব তেজ বেড়েছে তোমার না? মুখে মুখে তর্ক করছ। তানভীর কিছুটা দমে গিয়ে বলল, সেন্ট মার্টিন থেকে রওনা হচ্ছি। জনিরা ফোঁস করে নিঃশ্বাস ফেললে বলল, সাবধানে এসো। কক্সবাজার এসে আমাকে কল করবে। তানভীর ভুরু কুঁচকে বলল, তা কেন? কিছু জিনিস আনাবো তোমাকে কক্সবাজার থেকে। যদি কখনো না ফিরি
সমুদ্রের কোথাও হারিয়ে যাই, আমাকে মিস করবে না জনিরা? আমাকে ভালো না বাসার আক্ষেপ করবে না? জনিরা বুক কেঁপে ওঠে তানভীরের এহেম কথা শুনে। সে কোনো ক্রমে চোখের জল নিয়ন্ত্রণ করে কল কেটে দেয়। সে আয়নায় নিজেকে দেখে নেয়। সে কক্সবাজারই আসছে, তাকে এখন বধূরূপে সাজানো হচ্ছে। তার দুহাত ভর্তি লাল টুকটুকে মেহেন্দি। হ্যাঁ, সে বউ সেজেছে, তানভীরের বউ, যা তানভীর এখনও জানে না। সবাই তানভীর থেকে লুকিয়েছে তাকে সারপ্রাইজ দিবে বলে। বিয়েটা কক্সবাজারই হবে, তানভীর আসলেই বধূরূপে জনিরাকে দেখবে। তানভীর যখন নিজেকে যোগ্য প্রমাণ করতে ব্যস্ত, তখন পারভিন এবং তারেক সাহেব ব্যস্ত ছিলেন ছেলের খুশি সাজাতে। জনিরা শুরুতে রাজি হয়নি, বারংবার বাস্তবতা তাকে এসবের দিকে এগিয়ে যেতে ভড়কে দিচ্ছিল। সে প্রিয় মানুষকে হারানোর ভয় পায় ভীষণ করে, কিন্তু সবার বোঝানোতে সে রাজি হয়। পারভিন নিজে যেহেতু তার কাছে ছেলের খুশি চাচ্ছে, সে কোন মুখে ফিরিয়ে দিবে, যেখানে মানুষটা তাকে আপাদমস্তক ঋণী করে রেখেছে। ওদের এই সম্পর্ক নিয়ে কোনো সমস্যা না থাকলে তার সমস্যা থাকার তো প্রশ্নই ওঠে না। দুপুর নাগাদ জনিরা একদম তৈরি হয়ে যায়। সে বারবার ঘড়ি দেখছে, ওদিকে বাকিরা নিজেদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। বিয়েটা একটা রিসোর্টেই হবে, অল্প সংখ্যক ঘরের মানুষরাই থাকবে এই বিয়েতে। জোহরের পরপর হুজুর আসবেন বিয়ে পড়াতে। জনিরা বারবার ঘড়ি দেখছে, তানভীর আসতে বেশি দেরি নেই। যত সময় এগোচ্ছে ততই জনির বুকে টিপ টিপ শব্দ ক্রমেই বাড়ছে। কিছুক্ষণ পরে তানভীরের সাথে তার নতুন জীবন শুরু হবে। ভাবলে গায়ে কাটা দিচ্ছে, এটা কি আসলে সত্য নাকি স্বপ্ন নাকি ভ্রম? সে নিজ মনে তানভীরকে নিয়ে সুখের স্বপ্ন সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। মিনিট 10 মাঝে জনিরার মামা হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলেন। তার মুখটা অস্বাভাবিক, থমথমে ভাব। তিনি ভাঙা গলে বললেন, তানভীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লঞ্চে আরেকজনকে বাঁচাতে গিয়ে সে নিজেই সমুদ্রে পড়ে গিয়েছে। জনিরার মনে হলো সেই পৃথিবীর কোথাও নেই। তার দুনিয়াটা কেমন অন্ধকার হয়ে আসলো। এক পলকেই সে জ্ঞান হারালো। পরিশিষ্ট। কক্সবাজারের আকাশ আজ বেশ পরিষ্কার। কাঠফাটা রোদে বালু পা ছুতেই তা পুড়ে যাবার উপক্রম। বেশ কাঠফাটা রোদের দুপুরে বিচের কাছেই ছাউনিতে তানভীর এবং জনিরার বিয়ে সম্পূর্ণ হয়েছে। বিয়ে শেষ করে সবাই চলে গেলেও জনিরা এবং তানভীর একই স্থানে বসা। বিচের এ পাশটায় মানুষজন নেই। বিয়ে হওয়া সত্ত্বেও জনিরা এখনও কাঁদছে, তবে তানভীরের কাজ ঘেঁষছে না। তানভীরের চুল এখনও ভেজা। ভেজা বালুতে মাখো মাখো গায়ে সে কোনো ক্রমে সাদা পাঞ্জাবিটা জড়িয়েছে। সে যতবার জনিরার কাছে যাচ্ছে, জনিরা তাকে ততবার দূরে সরিয়ে দিচ্ছে। জনিরা ধমক দিয়ে বলল, ছুবে না আমায়, এত বাজে মশকরা কেউ করে? তানভীর হো হো করে হেসে দিয়ে বলল, তো আর কি করতাম? আপনারা আমাকে সারপ্রাইজ দিতে পারবেন আর আমি দিতে পারবো না? আচ্ছা সরি না, কাছে আসবো, দূরে থাকার জন্য তো বিয়ে করিনি। তোমাকে বিয়ে করাই আমার উচিত হয়নি। লঞ্চ থেকে পড়েছো ভালো কথা, তাই বলে তোমায় খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কেমন মজা? জীবন নিয়ে এমন মিথ্যাচার আমার কি অবস্থা হয়েছে ভাবতে পারছো? সরি, এই দেখেন কান ধরছি। আমি জানতাম নাকি ওই ফাজিল আমি নিখোঁজ বলে চালিয়ে দেবে বাসায়? যতক্ষণে যোগাযোগ করলাম ততক্ষণে দেখি ঘটনা বিগড়ে গেছে। এজন্য তো বিচের পাড়ে এভাবে বিয়েটা সেরে ফেললাম। রাগ করে না যান, শোনো আমার কথা। জনিরা কোনো কথাই শুনতে রাজি নয়। তানভীরও কম যায় না, তাই সে জনিরাকে আচমকা কোলে তুলে নিজের কোলে বসায়। এমনভাবে ধরে রেখেছে যে জনিরা নড়াচড়া করতে পারছে না। তা দেখে তানভীর একগাল হেসে বলল, দেখেছেন, যতই আমায় বাচ্চা বলুন না কেন, আমি একবার ধরলে আপনি ছাড় পাবেন না। তাই খামোখা আমার সাথে এখন থেকে লাগবেন না। জনিরা চুপসে গেল। হঠাৎ হু হু করে কেঁদে উঠে তানভীরকে জড়িয়ে ধরল সে। কাঁদতে কাঁদতে বলল, আমি খুব ভয় পেয়ে গেছিলাম তানভীর। ভেবেছিলাম এই বুঝি তোমাকেও হারিয়ে ফেললাম। নিজেকে খুব অপয়া লাগে আমার। মাকে হারালাম, বাবা থেকেও নেই। তুমি হারিয়ে গেলে আমি বাঁচতাম কি করে? ভালোবাসেন আমাকে খুব। তুমি ছেলেটা ছোট হলেও তোমাকে ঘিরে আমার দুনিয়া। তোমার মতো আপন আর কেউ নেই আমার। তানভীরের মনে হলো সে যেন এক জনমের সুখ একসাথে হাতে পেয়েছে। সে নিজের ভালোবাসা দিয়ে তার জনিরাকে যে জিতে নিয়েছে। তানভীর জনিরার কপালে চুমু খেয়ে বলল, কথা দিচ্ছি, আল্লাহ ব্যতীত আমাদের কেউ আলাদা করতে পারবে না জনি। আমি তোমায় ঘিরেই বাঁচব, অনেক দূর যে পথ চলা বাকি আমাদের। আল্লাহ আমাদের কখনো আলাদা না করুক, আমিন। এখন কি এই রোদেই বাসা সারতে চাচ্ছ? প্লিজ চলো এখান থেকে। বালিতে রীতিমতো আমার গা চুলকাচ্ছে, গোসল দিতে হবে তো।
জনিরা হাসল। তানভীরের কাঁধে চাপড় মেরে বলল, অসভ্য। এই অসভ্যই এখন ডক্টর জনিরের একমাত্র বর। উফ, কি যে আনন্দ হচ্ছে না আমার। বলে আবার জনিরাকে কোলে নিয়ে সে সমুদ্রের পাড়ে যায়। স্রোতের পানি তানভীরের পা ছুঁয়ে যাচ্ছিল। তানভীর মুক্ত ঝরা হাসিতে ফেটে পড়ে চেঁচিয়ে বলল, এই দেখো সমুদ্র, আমার ভালোবাসা এখন আমার বউ, আমার একমাত্র বউ। জনির লজ্জা লাল হয়ে আশেপাশে তাকালো। দূরের মানুষেরা এখন এদিকে তাকিয়ে আছে। কি লজ্জা, কি লজ্জা। কিন্তু তার সদ্য বিয়ে করা বরের এক ফোঁটা লজ্জা নেই, বিন্দুমাত্র না। চরম অসভ্য সে। আর তার ভালোবাসাতে কার্পণ্য নেই, পুরো খাঁটি। সমাপ্ত।